একই সাথে রয়েছি দুজন, একই ডোরে। কেন আপনি জানি কি করবেন? কত শখ করে বিয়ে করতে গেলাম, শালা চিটার বুড়া আমাকে রেখে ছেড়ে নিয়ে পালালো। শেষে এই রাক্ষসকে বিয়ে করতে হলো। তোমার বিয়ে হয়ে গেছে, তাও রাক্ষসের সাথে? এই নিন লেবু জল খেয়ে উদ্ধার করুন আমাকে। মাতালই আছেন তাই কিছু মনে নেই আপনার। রাজা লেবু জল খেয়ে শুয়ে পড়ে। আবার ঘুম থেকে উঠে প্রায় 8টা থেকে 9টা নাগাদ। ঘুম থেকে উঠে ওর মায়ের কাছে ছুটে যায়। মম, মিমির আজ বিয়ের কথা ছিল, আমাকে কেন জাগালে না? বিয়ের ভিডিও নিয়ে এসেছি দেখো। রাজার মা ল্যাপটপ চালিয়ে বিয়ের ভিডিও দেখায়। রাজা রাগী দেওয়ালে নিজের হাতে একটা জোরে বাড়ি মারে। হঠাৎ ওর চোখে পড়ে বিয়ের বরের দিকে। এ কি, এটা তো সে নিজেই। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না রাজার। রাজা মিমির কোথায় জানতে চায়। রাজার মা মানুর রুমের দিকে ইশারা করলে রাজা মানুর রুমে গিয়ে মিমিকে হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে এসে দরজা লাগিয়ে দেয়। কোথায় গিয়েছিলেন? আমাকে বলে গিয়েছিলেন। কেন আপনি আমার কে যে বলে যেতে হবে? কতটা কষ্ট হয়েছিল জানেন? আপনি বুঝবেন না, আপনি যখন পাবেন তখন বুঝবেন। মিমির হাত ছেড়ে দিয়ে শার্ট হাতে নিয়ে বাইরে চলে যায়। মিমি রাজার ঘরের অবস্থা দেখে অবাক হয়ে যায়। বিভিন্ন রকম ইনজেকশন, মেডিসিন আর ড্রিঙ্ক, আর ভুরি ভুরি সিগারেটের খোসা। এসব কেউ নিচে পেত? আল্লাহ গো, এই ছেলে এরকম কেন? হঠাৎ মিমির চোখ পড়ে মেঝেতে, দেখে রক্ত। নিচু হয়ে দেখে খাটের নিচে কিছু সাদা রঙের ব্যান্ডেজ রক্তে ভিজে লাল হয়ে আছে, সাথে একটা ব্লেডও আছে। মিমি এসব দেখে বেশ অবাক হয়। কিছুক্ষণের মধ্যেই রাজা একটা বক্স নিয়ে রুমে হাজির হয়। রাজা মিমি কেউ কারোর সাথে কথা বলছে না, নিজের মতো কাজে ব্যস্ত। মিমি মাঝে মাঝে উকি দিয়ে দেখছে রাজা বাক্স থেকে কি বের করছে। বাক্সের মধ্যে অনেকগুলো মদের বোতল, সেগুলো এক এক করে বের করে খাটের নিচে ঢুকিয়ে রাখছে রাজা। এসব কি? হ্যাঁ, ঘরে মদের বোতল রাখছেন কেন? আমার ঘর, আমি কি রাখবো না রাখবো আমার ব্যাপার। আমি এই বিষয় নিয়ে অন্য কারো উপদেশ শুনবো না। এই যে মিস্টার, আমি আপনার বিয়ে করাবো, আর সেই অনুযায়ী এটা আমার রুম, তাই এখানে আপনার যতটা অধিকার আছে আমারও আছে। আমাকে ছেড়ে অন্যজনকে বিয়ে করতে গিয়েছিল, আবার অধিকার দেখানো হচ্ছে। কি হলো, এসব বাইরে ফেলে দেবো কিন্তু। হাত দিয়ে দেখেন, হাত কেটে ফেলবো। মিমি গিয়ে রাজার পাশ থেকে বক্স নিয়ে সব মদের বোতল তাতে তুলে বাইরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে। রাজা রাগে গজগজ করতে করতে আলমারি খুলে তাকিয়ে ভ্যাবা চাকা খেয়ে যায়। ওর কাপড়গুলা কই? এখানে তো সব মেয়েদের শাড়ি, গয়না, জামা কাপড়। আমার ড্রেসগুলো কোথায়? ওই যে বন্ধ ডিপ ফ্রিজের ভিতরে। হোয়াট? হ্যাঁ, আমার কাপড়গুলো আর ছিল না, তাই আপনারগুলো ওইখানে রেখে জায়গা বের করে নিয়েছি। আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। আগে আগে দেখো হত্যা হেকে। 5 মিনিট সময় দিলাম, সব ড্রেস বের করে গুছিয়ে জায়গায় রাখবেন। মিমি রাজার কথা মতো বাধ্য মেয়ের মতো ওর ড্রেসগুলো গুছিয়ে আলমারি হাফ অংশ দূরে রাখে, আর বাকি হাফ জায়গায় নিজের গুলো রাখে। গুড, এবার খাবার নিয়ে আসেন, ক্ষুধা পাইছে। নিজে গিয়ে গিলে আসেন। রাজা একা গিয়ে খেয়ে এসে দেখে মিমি পুরো বিছানা জুড়ে শুয়ে আছে। এই যে ম্যাডাম। মিমি রাজার দিকে তাকায়। বিছানাটা আমার। তো তো মানে এভাবে শুলে আমি কোথায় থাকবো? ওই যে সোফা, আর না হলে বারান্দায় মাদুর আছে না, যান বাইরে ঘুমান। আজব, আমার বিছানা, তো আপনি যান। পারবো না, আর আমি পরপুরুষ নিয়ে এক বিছানায় থাকতে পারবো না। পরপুরুষ? আপনি নাকি আমার বউ? হ্যাঁ তো, তাই বলে আপনার সাথে থাকা লাগবে? সব পাগল আমার কপালে জোটে। কি আমি পাগল? জি না, রাম ছাগল। মিমি উঠে বসে রাজার হাত ধরে এক কামড় বসিয়ে দেয়। ইস, পাগল ছাগল বলা হয়েছে, এ তো দেখি লেডি ডকি। মিমি বিছানা থেকে নেমে রাজাকে তাড়া করে। হঠাৎ পা পিছলে রাজা মিমি দুজনেই সোফায় পড়ে যায়। রাজার বুকে মিমির হাতের চাপ লাগলে রাজা ঘুগিয়ে ওঠে। আউচ! কি হলো, দেখি কি হয়েছে এখানে? রাজা দেখাতে চায় না। মিমি অনেক জোর করে রাজার শার্ট খুলে দেখে, বুকে প্লেট দিয়ে কেটে মিমি লেখা। এটা দেখে মিমি কান্না আটকে রাখতে পারে না, রাজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কাঁদছেন কেন? আপনি আমাকে এতটা ভালোবাসেন, কখনো বলেননি কেন? আর কোনো ভাবে বললে বোঝানো যেত। ভালোবাসেন তো কষ্ট দেন কেন? আমি কাউকে ভালোবাসি না। যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে বিয়ে করার জন্য অন্য ছেলের কাছে চলে গেছে। রাজা উঠে বিছানায় এক পাশে কি শুয়ে পড়ে। মিমি বুঝতে পারে রাজার মনে তার চলে যাওয়ার নিয়ে একটা গভীর ক্ষতর সৃষ্টি হয়েছে, যেটা রাজা চাইলেও ভুলতে পারছে না। মিমি মনে মনে ঠিক করে সে তার মনে ভালোবাসাকে আবারও ফিরিয়ে নিয়ে আসবে। মিমি রাজার গায়ে চাদর টেনে দিয়ে নিজেও শুয়ে পড়ে।
সকাল হলে দেখে রাজা বিছানার নিচে পড়ে গিয়ে ঘুমোচ্ছে। মিমি সেটা দেখে অট্ট হাসি দেয়। হাসির শব্দে রাজার ঘুম ভেঙে যায়। সে নিজের অবস্থা দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। পাশে আটার বস্তা থাকলে মানুষের এমন অবস্থা হওয়াই স্বাভাবিক, এতে হাসির কিছুই নেই। রাক্ষসের মতো দেহ মানুষের খাটে জায়গা না হয় স্বাভাবিক। আর কিছু না বলেই টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। আসো ভাবি। ওরে আমার রাইবাগিনী ননদিনী রে, আসো। তোমার ভাই এসেছে দেখা করতে। কই? ড্রয়িং রুমে মায়ের সাথে গল্প করছে। তুমি ফ্রেশ হয়ে ভাইয়াকে নিয়ে আসো। আচ্ছা। রাজা দরজা খুলে বাইরে আসে। পানির কি হলো? কেউ কি বলবে পানি বন্ধ হলো কিভাবে? ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হইছে আমারে বিয়া। রাজা ওভাবেই বসে থাকে। অনেকক্ষণ পর পানি এলে ফ্রেশ হয়ে বের হয়। মিমি ওর ভাইয়ের সাথে গল্প করছে। রাজা এসে ওর ভাইয়ের পাশে বসে। মিমি হা করে তাকিয়ে থাকে আর ভাবে কি জানি আছে কপালে। রাজা তো খেপে গেছে। দুলাভাই কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছে শালা সাহেব। আপনার মা মানে আমার শাশুড়ি মা কেমন আছেন? উনি আসলেন না যে? মা অসুস্থ মানুষ, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করেন, 2 দিন থেকে যাবেন। আজ না, অন্য একদিন। অফিসে কাজ আছে, আমাকে এখনই যেতে হবে। রাহুল বের হয়ে যায়। বাসার সবাই খাবার খেয়ে নিজ নিজ কাজে যায়। মিনি আর মানু কলেজে যায়। রাজা ক্লাসে ঢুকেই দেখে মিমি শাড়ির আঁচল কোমরে গুছে হাই বেঞ্চের উপরে দাঁড়িয়ে সবাইকে কি কি যেন বলছে। রাজার আশা দেখে তাড়াতাড়ি নামতে গেলে শাড়ি পায়ে বেঁধে পড়ে যেতে লাগলে সোহাগ নামের এক ছেলে মিমিকে 2 হাতে কোলে তুলে নেয়। থ্যাংক ইউ সোহাগ, তুমি না ধরলে আমার আজ হাত পা ভেঙে যেত। আজ আমার বিয়ে হলে আমার হাজবেন্ড এই দায়িত্ব পালন করত। হয়ে গেল, আজকে মিমির ওপরের টিকিট হাতে ধরিয়ে দিবে। রাজা মিমির সিঙ্গেল সাজা দেখে আর অন্য ছেলের কোলে পড়ে ঢলে ঢলে কথা বলা দেখে রেগে আগুন হয়ে বের হয়ে যায়। সবাই অবাক হয় বিষয়টি দেখে। মিমি ছুটে বাইরে গিয়ে রাজার পথ আটকায়। রাস্তা ছাড়েন। ক্লাস নেবেন না? সেটা আমার ব্যাপার। একজনের জন্য এতজনের পড়ালেখা নষ্ট করবেন? পথ ছাড়েন। না, আপনি চলেন। রাজা মিমিকে ধাক্কা দিয়ে নিজের পথ করে নিয়ে নিজের কেবিনে চলে যায়। মিমি ক্লাসে যায়। কি হলো? চলে গেল? বেশি করে করেছ। চলো। হ্যাঁ বলো। আমরা একটা ক্লাস পার্টি আয়োজন করেছি, সেখানে সবাইকে থাকতে হবে। কাল বিকালে তোমরা এসো প্লিজ। অসম্ভব, ভাইয়া রাজি হবে না। আরে আমি তোমার মাকে বলে ম্যানেজ করে নিব। সোহাগ, আমরা আসবো। ওকে, ধন্যবাদ। মিমি আর মানু রাজার কেবিনে যায়। ভাইয়া আইসক্রিম খাবো। দিয়ে খেয়ে নে, আমাকে কেন বলছিস? মানু কিছু না বলে ড্রয়ার থেকে টাকা নিয়ে মুখ ভেঙচি দিয়ে চলে যায়। মিমি রাজার চেয়ারের পিছনের দিকে গিয়ে রাজাকে জড়িয়ে ধরে। এটা কি হচ্ছে? ছেলেদের গায়ে পড়া কি আপনার রোগ নাকি? যা ভাবেন। ছাড়ুন আমাকে। আমার বর আমি ধরেছি কার কি? হুমা তাই নাকি? আমি আপনার বর? একটু আগেই তো বললেন আপনি সিঙ্গেল। সেটা তো বাইরের লোকজনকে জানাবো না, তাই। কেন? আশিক কমে যাবে তাই? রাজা চমকে ওঠে মিমির দিকে তাকায়। কি হচ্ছে এটা? কেউ দেখলে আমার মান সম্মান যাবে। বউয়ের সাথে এসব করলে মান সম্মান যায় না। বউ মাই ফুট। মিমি রাজাকে ছেড়ে চলে যায়। বাইরে গিয়ে মানুকে নিয়ে বাড়িতে আয়। রাজা কাজ শেষ করে এক গুচ্ছ গোলাপ নিয়ে বাসায় যায়। মিমি বিছানায় গোলাপ দেখে খুশি হয়ে গোলাপগুলো নিয়ে গন্ধ নেয়। এটা আপনার জন্য নয়? তাহলে কার জন্য শুনি? আমার স্পেশাল মানুষের জন্য। কে স্পেশাল মানুষ? সবকিছু বলতে বাধ্য নই, ওকে? হঠাৎ সোহাগ মিমিকে নক দেয়। মিমিও কথা শুরু করে। রাজা খেয়াল করে দেখে মিমির কোনো নজরই নাই তার উপরে। হ্যালো জান। হ্যাঁ জান, আমি রাস্তায়, আর একটু অপেক্ষা করো, আসছি। মিমি হা হয়ে যায় রাজার কাজ দেখে। রাজা বের হয়ে চলে যায়। মিমি রাজার যাওয়ার পথে তাকিয়ে থাকে। রাজা একটু পরেই বাড়িতে ফিরে আসে। তখন প্রায় সন্ধ্যাবেলা। রাজাকে দেখে বেশ ক্লান্ত লাগছিল। মিমি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল চালাচ্ছে আর রাজার দিকে তাকিয়ে গান গাইছে। রাবিশ। এই কি বললেন? নাথিং। আমাকে নিয়ে কিছু বলেছেন, আমি শুনেছি। বলেন কি বললেন? নট ইন্টারেস্টেড। ও, আমি তো ভুলেই গেছিলাম। ইন্টারেস্ট কিভাবে থাকবে? গিয়েছিলেন তো রাসলীলা করতে। হোয়াট? রাসলীলা মানে? ও, আপনি তো আবার বাংলা কম বোঝেন। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। রাসলীলা মানে হলো মেয়ে নিয়ে হ্যাং আউট করা। হোয়াট? রাজা শার্ট খুঁজছিল।
হঠাৎ মিমি রাজার দিকে তাকিয়ে দেখে রাজার শার্টে লিপস্টিকের দাগ। ও মা গো, দেখে যাও গো, তোমার মেয়ের কি সর্বনাশ হলো গো। কোন শেওড়া গাছের পেতনি তোমার মেয়ের সংসার ভাঙলো গো। কি হলো? এভাবে মেঝেতে বসে মরা কান্না কাঁদছেন কেন? আপনি চুপ থাকুন। আজ আমার বড়লোক জামাই না পালালে আপনার মতো রাক্ষসকে বিয়ে করতে হতো না। এই জন্যই তো বলি, এক ঘরে এক বিছানায় থেকেও আমার দিকে কোনো নজর কেন নেই। আমি তো খতম হয়ে গেলাম গো। আই সে স্টপ ইট। আর এই মরা কান্না বন্ধ করুন, নইলে সাদে নিয়ে গিয়ে নিচে ফেলে দেব। ও বাবা গো, দেখতে পাচ্ছ বাবা, তোমার জামাই বাবাজি পরকিয়া করে আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। বাবা গো, আমিও তোমার কাছে আসছি বাবা। হোয়াট রাবিশ! আল্লাহ হেল্প মি প্লিজ। কি রে, কি হয়েছে? ও এইভাবে কান্না করছে কেন? আমাকে জিজ্ঞেস না করে আই থিঙ্ক ওকে জিজ্ঞেস করলে বেশি ভালো হয়। মিমি রাজার মাকে গিয়ে জড়িয়ে ধরে। মা গো, আমার সংসার করা আর হলো না মা গো। কেন, কি হয়েছে রে মা? কাঁদছিস কেন? তোমার ছেলে পরকিয়া করে, আমার সামনে ফোনে কথা বলে। তাও কি বলে জানো? বলে জান, কলিজা, বেবি, পুতু পুতু। একটু আগে দেখা করতে গিয়ে মুখ কালো করে আসছে। না না, কালো না, লাল করে আসছে। আচ্ছা থাম, আমি দেখছি। রাজা, এসব কি শুনছি? রাজা এতক্ষণ মিমির ন্যাকা কান্না দেখে আর বানিয়ে বানিয়ে কথা বলা দেখে প্রায় হাঁ করে তাকিয়ে আছে। মম, ট্রাস্ট মি, এসব কিছুই না। আমি তো জাস্ট বাইরে আমার স্টাফদের সাথে একটু রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, আর কিছুই না। মিথ্যে, সব মিথ্যে। দেখো মা, ওর শার্টে লিপস্টিকের দাগ লেগে আছে। কই দেখি দেখি। হ্যাঁ, মিমি তো ঠিকই বলেছে। রাজা নিজেই নিজেকে দেখে অবাক হয়ে গেছে। সত্যি তো, এটা কিসের দাগ? বিশ্বাস করো মম, আমি এটা জানি না এটা কিভাবে হলো। আজ রাতে খাওয়া বন্ধ তোর। এটা কিসের দাগ? নাকের কাছে নিতেই বুঝতে পারে এটা সস ছিল। দৌড়ে বাইরে যায় ওর মায়ের কাছে। মম দেখো, এটা সস, খাবার সময় কোনো ভাবে লেগে গেছে। কই দেখি দেখি। ও, আমি ভেবেছিলাম। রাজা মিমির দিকে রাগী চোখে তাকালো। মিমি দৌড়ে মানালির ঘরে পালিয়ে যায়। ওদের কাণ্ড দেখে রাজার মা হেসে নিজের ঘরে চলে যায়। আজ এসো, তোমার ন্যাকামি যদি কমাতে না পেরেছি তাহলে আমার নামও রাজা চৌধুরী নয়। নিজের রুমে গিয়ে ল্যাপটপ নিয়ে বিছানায় আধো শোয়া হয়ে কি যেন দেখছে আর মিসকি মিসকি হাসছে। মিমি সেই সময় গান গাইতে গাইতে রুমে আসে। এসে দেখে বিছানায় ল্যাপটপটা চলছে। ঘর অন্ধকার, কোনো সারা শব্দ নেই। মিমি ভাবে যাক, রাক্ষসটা নাই, বেঁচে গেলাম। মিমি রুমে ঢোকার সাথে সাথেই খুব জোরে শব্দ করে দরজাটা লেগে যায়। মিমি খুব ভয় পেয়ে পিছনে তাকিয়ে অন্ধকারে কিছু দেখতে না পেয়ে কে কে বলে ডাকে, কিন্তু কোনো শব্দ আসে না। সামনে ফিরে ল্যাপটপের দিকে তাকিয়ে দেখে একটা বিকট চেহারার পেতনি হাউমাউ করে ডাকছে। মিমি সেটা দেখে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। রাজা সেটা দেখে তাড়াতাড়ি লাইট দিয়ে মিমিকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে মুখে পানি ছিটিয়ে দেয়। মুখে হাত দিয়ে ডাকে, মিমি, মিমি। মিমি আস্তে আস্তে চোখ মেলে রাজার দিকে তাকিয়ে নিচে আবার ল্যাপটপের দিকে তাকিয়ে সেই পেতনিকে দেখে আবারও অজ্ঞান হয়ে যায়। উফ, কি জ্বালায় পড়লাম। মম জানলে তো আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। আগে ল্যাপটপটা বন্ধ করি। মিমি, আই মিমি। মিমি জ্ঞান ফিরে রাজাকে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলতে থাকে। রাজা মিমিকে জড়িয়ে ধরে। এই তো, আমি আছি, ভয় নাই। রাজা মনে মনে ভাবে ভয় একটু বেশি দেখে ফেলেছে, এতটা করা ঠিক হয়নি। মিমি এতটাই ভয় পেয়ে যায় যে ওর জ্বর এসে যায়। রাজা সারা রাত দিন মিমির পাশে থেকে ওর সেবা করেই যাচ্ছে। অন্যদিকে অনেক অরণ্যের খোঁজ নেই, একাই হসপিটালের দায়িত্ব ও সামলাতে হচ্ছে। রাজার মা ওর বাবার সাথে দেখা করতে গেছে, মানুও নেই বাসায়। রাজা মিমি একা। রাজা বাবু, বলেন। আমি ছাদে যাব। হেঁটে ওয়াশরুমে যেতে পারে না, আর ছাদে যাবে। নিয়ে চলেন না। পারবেন না যেতে, জেদ করবেন না, চুপচাপ শুয়ে থাকুন। কোলে করে নিয়ে চলেন। আমার অত শক্তি নেই যে 44 কেজির মেয়েকে কোলে নিয়ে ছাদে যাব। এই সিক্স প্যাক গুলো কি কাজের জন্য বানিয়েছেন? সামান্য 44 কেজি উঠানোর ক্ষমতা নেই তো? সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছে না। আমারও শোনানোর দরকার নেই। আমাকে নিয়ে যাবেন কি যাবেন না বলেন? নেভার। যাবেন না? নো। সত্যি? ইয়া। মা আসুক আজ, বলে দিব সব, কেন আমার জ্বর এসেছে। এ মা, না না, আমি কখন বললাম নিয়ে যাব না? এই তো, গুড বয়। রাজা কোলে নিয়ে ছাদে গিয়ে চেয়ারে বসিয়ে দেয়। এই যে শুনছেন? হ্যাঁ বলেন। এক কাপ চা বানিয়ে আনেন না, মনটা খুব চা চা করছে। জি, আমি চা বানাবো? জানেন আমি কে? হ্যাঁ জানি, আমার হাব্বি
যাও শোনা, চা বানিয়ে নিয়ে আসো। পারবো না। আচ্ছা, উপায়ে রাখলেন না, মাকে বলতে হবে। আচ্ছা আনছি। যাও যাও। রাজা কিচেনে গিয়ে কোনোভাবে চা বানিয়ে নিয়ে এসে জোরে মিমির সামনে টেবিলে রাখে। থ্যাংক ইউ মাই ডিয়ার হাজবেন্ড। ওয়াক্তু, এটা চা নাকি নিম পাতার পানি? বিষ। থাক, আমার হাজবেন্ড বানিয়েছে, বিষ হলেও খেতে হবে। কিছুক্ষণ চুপচাপ থাকে। এই শুনছেন? আবার কি? আমার খুব ভুট্টা পোড়া খেতে মন চাচ্ছে। কি? এই অসময়ে আমি ভুট্টা কোথায় পাবো? আমি জানি, আমার চাই মানে চাই। আল্লাহ, কি একখান ওয়ান পিস কপালে জুটাই দিয়েছ। জান বলছি। রাজা অসহায়ের মতো যেতে লাগলে মিমি ডাকে। শোনেন, আপনার প্রতি আমার মায়া জন্মে গেছে। থাক, এখন যেতে হবে না, এখন আমাকে রুমে নিয়ে চলুন, পরে যখন বলবো তখন যাবেন। রাজা মনে মনে খুশি হয়, মিমিকে নিয়ে গিয়ে রুমে বিছানায় শুয়ে দেয়। বলছিলাম কি, আমার তো প্রেম প্রেম পাচ্ছে। কি? প্রেম প্রেম পাচ্ছে। এই আপনার কি খেয়ে দিয়ে কাজ নেই? সারাদিন বাজে বকেন। আমার ফোনটা দেন তো, ড্রেসিং টেবিলের পাশে আছে। রাজা মিমির ফোনটা নিয়ে বিছানায় ছুড়ে দেয়। মিমি খুঁড়িয়ে নিয়ে সোহাগকে কল দেয়। মিমি মনে মনে বলে, হ্যালো সোহাগ। মিমি, আমাকে কল দিয়েছো? আমি ভাবতেই পারছি না। কেমন আছো তুমি? ভালো নেই, আজ তোমাকে দেখতে পাইনি। এলে না কেন? আহ, কি আবেক্ষেতা। মেয়ে পাগলা ছেলে একটা, পাত্তা দিতে না দিতেই মাথায় উঠে বসেছে। নেহাত রাজাকে জ্বালাবো তাই এসব করছে। তাছাড়া তোর মতো ছেলের মুখে আমি? আসলে আমার অনেক জ্বর গো। রাজা উকি ঝুঁকি দিচ্ছে আর বিভিন্ন ধরনের শব্দ করে মিমির কথা বলার ডিস্টার্ব করছে। এসব দেখে মিমি ফোনটা লাউড স্পিকারে দেয়, যেন রাজার কথা শুনতে পায়। সে কি? কিভাবে? আর বলো না, এক রাক্ষস এসেছিল স্বপ্নে। রাজা রেগে মিমির দিকে তাকায়। সো স্যাড বেবি, আমি আসি দেখা করতে। না গো, বলেছে এটাই অনেক। রাজা নিজের শার্টের বোতাম না খুলে রাগে এক টানে ছিঁড়ে ফেলে। মিমি সেটা দেখে ফোন কেটে রেখে দেয়। এদিকে সোহাগ কল দিয়েই যাচ্ছে। রাজা মিমির কাছে আস্তে আস্তে এসে মিমির উপরে বিছানায় আধো শোয়া হয়ে মিমির দুই পাশে হাত রাখে। মিমি ভয় পেয়ে যায়। রাজা রাগে রাগে তাকিয়ে মিমির মাথার নিচ থেকে ল্যাপটপ বের করে নিয়ে চলে যায়। মিমি অবাক হয়ে ভেবা চাকা খেয়ে তাকিয়ে বলে, এটা কি হলো? একটু পরেই রাজার মা আসে। মিমির ঘরে এসে মিমিকে চিকেন ফ্রাইও খাওয়ায়। রাজা এসে এটা দেখে বলে, বাবা, মানুষ আর পাওনি, সব বাদ দিয়ে এই লেডি গোস্টকে মানুষের হাড্ডি খাওয়ানো শুরু করে দিয়েছ। কি বলছিস এসব? মা, যা দূর হও এখান থেকে। রাজা একটা সানগ্লাস পরে নীল রঙের একটা টি শার্ট পরে বের হতে যাবে, এমন সময় মিমি ডাকে, রাজা বাবু। কি? শোনেন। বলেন, আমি শুনতে পাচ্ছি। কাছে আসেন। পারবো না। পিটুনি না খেতে চাইলে যা বলছি শোন। রাজা মিমির কাছে আসে। মিমি থুথু করে মুখে থুতু ছিটিয়ে দেয়। এবারে নজর লাগবে না, যান এবার। হোয়াট রাবিশ, মম দেখেছো? এই জন্য আমি আসতে চাইনি। আচ্ছা হয়েছে তো, তোর ভালোর জন্যই তো করলো। বোঝে না গো মা, বোঝে না। ইডিয়েট। চোখে চশমা পরে বের হয়ে যায়। রাজার মা রান্নাঘরে মিমির জন্য স্যুপ বানাতে যায়। রাজা আবারও ফিরে আসে। আমার বাইকের চাবি কই? আমি বাইক নিয়ে ঘুরতে যাবো তো, তাই লুকিয়ে রেখেছি। আমি কি করে জানবো? হ্যাঁ। রাজা এদিক ওদিক খুঁজে না পেয়ে উপায়হীন ভাবে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। একটা কফি হাউসে বসে আছে সব বন্ধুরা, 2জন মেয়ে আর 4জন ছেলে। রাজাও তাদের মধ্যে একজন। কিরে রাজা, শুনলাম বিয়ে করেছিস? বাহ, ভালোই, জানালেও না। আমি নিজে জানি না, আর তোদের কিভাবে জানাবো? তোর বউ জানে তো, নাকি দুদিনই জানতিস না? মজা নিস না, বউ যে কি প্যারা আমি বুঝছি, আর তোরা তো অনেক আগে থেকে বুঝছিস। কেন রে, বউ প্যারা দেয় নাকি? প্যারা মানে প্যারা। আমার মাকে রীতিমতো হাত করে নিয়েছে, যখন তখন ভয় দেখায়। দেখতেছে সুপারম্যান, মেয়েকে পিকাছে না নেই, একদিন বাসায় এসে দেখে যাস তোরা। হঠাৎ রাজার ফোন বেজে ওঠে। সবাই রাজার ফোনের দিকে তাকিয়ে হা করে তাকিয়েছে। এই রাজা, এই রেডিওটা কে রে? কে আবার? দিনরাত যে আমার মাথা কাটছে। তাই বলে বউর নাম রেডিও দিয়ে সেভ করবি? দেখলে তোর রাত দিনের আদর সব বন্ধ করে দিব। এমনিতেই পাচ্ছি কই। কি বললি? না কিছু না, আমাকে বের হতে হবে এখনই। রাজা বের হয়ে এসে গাড়িতে ধাক্কা দিয়ে ভাবে কি করবে। এটা বড্ড অবাধ্য আর বাচ্চা টাইপের, কিছু বলা যায় না। রাগ করলে কষ্ট পেলে
রাজারই খারাপ লাগে, এত ছোট মেয়েকে বিয়ে করা ঠিক হয়নি। চুড়ি নিবেন? চুড়ি? রাজা তাকিয়ে দেখে কাচের চুড়িওয়ালা। রাজা একগুচ্ছ টকটকে লাল রঙের কাচের চুড়ি কিনে বাড়ি ফিরে। মিমি রাজার হাতে চুড়ি দেখে বিছানা থেকে দৌড়ে নেমে ছো মেরে নিয়ে হাতে পরে নেয়। সারা বাড়ি শব্দ করে ছুটে বেড়ায়। রাজা কিছু না বলে চুপচাপ মিমির অল্পে মহা খুশি হওয়া জিনিসটাকে উপভোগ করতে থাকে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। মিমি দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে অরিন। এভাবে শাড়ি পরে সংসারে ঘুরছো কেন? রাজা এক পাশে দাঁড়িয়ে দেখছে চুপচাপ। কেন, তোমার হিংসা হচ্ছে বুঝি? এইসব থার্ড ক্লাস সাজ দেখে অরিনের হিংসে হয় না বলেই চলে যায়। মিমি ঘরে গিয়ে শুয়ে আছে। রাজা নিজের চুলে জেল মাখাচ্ছে ড্রেসিং এর সামনে গিয়ে। অরিন প্রবেশ করে ঘরে। এ কি মিমি, তুমি শাড়ির ঘরে এভাবে শুয়ে আছো কেন? কেন, আমি শুয়ে থাকবো না তো কি তুমি শুয়ে থাকবে? আজব মেয়ে তো, লাজ লজ্জার মাথা খেয়েছো নাকি? ভাবি, মা ডাকছে। ভাবি মানে? মানে মিমি আর মিমি নেই, ও এখন রাজা ভাইয়ার বউ। কবে থেকে? হয়ে গেল 3-4 দিন। নিজের ঘরে চলে যায় রেগে। তারপর অনেককে বিষয়টা জানালো। রাজার মা রান্না করছিল। মিমি গিয়ে রান্নাঘরের বেসিনের পাশে বসে আছে। মা দাও, আমি করি। অনেক নিষেধ করলেও না শুনে কোমরের শাড়ি গুজে কাজে লেগে যায়। আচ্ছা মা, আজ যে গেলে না? কোথায় গেলাম না? বাবার কাছে। রাজার মা অবাক হয়ে মিমির দিকে তাকিয়ে বলে, তুই সব জানিস? জানি। ওরে দুষ্টু মেয়ে রে। আর কে কে জানে বলো, তাহলে আমার লুকিয়ে রাখা সুবিধা হবে। তাছাড়া কখন বলে ফেলি ঠিক নেই। কেউ না, শুধু মানু জানে। বাবাকে নিয়ে আসো না কেন? রাজা বড্ড অভিমানী রে, ও মেনে নিবে না কিছুতেই। আচ্ছা মা, আমাকে দেখা করিয়ে দিবা? তুই সত্যি যাবি? সেই ছোটবেলায় বাবাকে হারিয়েছি। বাবা বলে ডাকার কেউ নাই তো, খুব ইচ্ছা করে বাবা ডাকতে নিজের মুখে শুনতে। আচ্ছা তাহলে কাল যাব। এখন দুপুর হয়ে গেছে, বাইরে যেতে দিবে না রাজা। ওকে মা, তুমি বসে পড়ো। না রে মা, তুই বস, আমি পরে খাবো। মিমি রাজার মাকে টেনে বসিয়ে খাবার বেড়ে দেয়। রাজার মা নিজে খায় আর মিমিকে খাইয়ে দেয়। রাজা আজ প্লেটের খাবার শেষ করে আবার খাবার তুলে নিচ্ছে। দেখে সবাই অবাক হয়ে যায়। এ কি ভাইয়া, তো খাবার নষ্ট না করলে দিন যায় না, আর আজ এভাবে খাচ্ছিস যে? আজকের রান্নাটা এত দারুণ হয়েছে। সত্যি অ্যামেজিং। এটা সত্যি, আম্মু আজকে রান্নাটায় অনেক টেস্টি আছে। বুঝেছি, এবার আমাকে অবসর নিতে হবে। কাজের মেয়ের হেল্প নিয়ে রান্না করি বলে রান্নার বদনাম হয়ে গেছে। আর আজ একদিন মিমি রান্না করতে না করতেই নামের বন্যা বয়ে যাচ্ছে। রাজা থমরে গেছে আর মনে মনে ভাবছে, যতটা অপদার্থ ভেবেছিলাম ততটাও না। অরিন মুখ ভেঙচি দিয়ে খেয়ে উঠে যায়। সত্যি মিমির রান্না? লজ্জা লাগছে আমার। পরের দিন সকালে রাজার মা মিমিকে নিয়ে সেই বাংলোতে যায়। মিমি গিয়েই আগে সেই দারোয়ান দাদুর কাছে যায়। ও দাদু, কেমন আছো? ভালো রে মা, তুই হঠাৎ এতদিন পর এখানে, আর ভিতরে আসলি কি করে? আমি এখন এই বাংলোর মালিকের ছেলের বউ, সেই রাক্ষসীর বউ। আল্লাহ তোর ভালো করুক মা। পরে দেখা হবে আবার। এখন আমি আমার শ্বশুর বুড়োকে দেখে আসি। রাজার মা মিমিকে নিয়ে বাংলোর ভিতরে যায়। মিমির মাথা ঘুরে যায় চারপাশে এত বিলাসবহুল জিনিসপত্র দেখে। এ কি গো, তোমার বদ্দ দেখে সাম্রাজ্য বানিয়েছে। রাজার মা মিমি বাংলো ঘুরিয়ে দেখাতে দেখাতে নিয়ে যায় রাজার বাবার ঘরে। মিমি রাজার বাবাকে দেখে মাত্র 100°+ রেগে গিয়ে ছুটে গিয়ে মাচায় হাত দিয়ে দাঁড়িয়ে বলে, এই যে সুন্দর বুড়ো, এবার পেয়েছি তোমাকে। আজ তোমার একদিন কি আমার একদিন। আজ তোমাকে আমি মেরেই ফেলবো। এ কি করছিস? কি করছি মানে? তুমি জানো এই বুড়ো কি করেছে? কি করেছে? ওকে আগে মেরে নি, পরে বলছি। রাজার মা অনেক কষ্টে মিমিকে আটকে রেখে ঘটনা জানতে চায়। আর বলো না মা, আজ এই বুড়োর জন্য আমার রাক্ষস পরিবারের একমাত্র রাক্ষসের বিয়ে করতে হয়েছে। মিমির কথা শুনে রাজার মা ভ্রুকুসকে মিমির দিকে তাকালে মিমি একটা মিষ্টি হাসি দিয়ে বলে, ইয়ে মানে তোমাকে বলিনি তো, তোমার ছেলেকে বলেছি। এই যে বুড়ো, কোথায় পালিয়েছিলে শুনি? রাজার বাবা সোফায় হাত পা উঠিয়ে বসে আছে। খুব ভয় পেয়েছে বেচারে গুন্ডি বৌমাকে দেখে। কি হলো, কথা বলছি। আমি ওর সাথে এমন করছিস কেন মা? কি হয়েছে? আর বলো না, তোমার বাড়ি থেকে যাওয়ার পর এই বুড়ো আসে আমাদের বাড়িতে। তারপর ওনার একমাত্র ছেলের সাথে
আমার বিয়ে ঠিক করে যায়। অনেকবার ওনার ছেলেকে দেখতে চেয়েছি, দেখায়নি। শেষে কিনা ছেলেকে নিয়ে ভেগে গেল। এখন আবার আমার শ্বশুরের বাংলোতে উঠেছে। আজ ওর একদিন কি আমার একদিন। মিমি তেরে গেলে রাজার মা মিমিকে কোনোভাবে আটকে রাখে। পাগলি মেয়ে আমার, এই তো রাজার বাবা, তোর শ্বশুর মশাই। কি কি সাংঘাতিক বৌমা আমার। আর একটু হলে তো বৌমার হাতে শাশুড়ি হওয়ার তার ঘটনা ঘটে যেত। মিমি দৌড়ে গিয়ে রাজার বাবাকে সালাম করে জিজ্ঞেস করে, কেমন আছেন আব্বা? আব্বা, এই খবরদার বলছি, আব্বা টাব্বা ডাকবে না, ড্যাডি বলো। না, আমি আপনাকে আব্বাই বলবো, আব্বা। এই যে রাজার মা, তোমার বৌমা কিন্তু খুব অবাধ্য। আমাকে আব্বা বললে কিন্তু আমি মনে পড়ছে, আমি বাড়ি যাব না। হ্যাঁ, আমি দেখবো কে বাড়ি নিয়ে যায়। দেখো দেখো, তোমার মতো একটা পুচকে মেয়ে আমাকে কি করে নিয়ে যায় দেখবো। উফ, পাগল হলি নাকি গো? ছেলের বউয়ের সাথে এভাবে ঝগড়া করতে লজ্জা করছে না? তোমার বৌমাকে বলো আমাকে আব্বা বুড়ো এসব না বলতে। আমি বলবো, পারলে আটকে দেখেন আব্বা। দেখো দেখো কেমন দাঁত কেলাচ্ছে। অনেক হয়েছে, চলো খাবার নিয়ে এসেছি। তোমার বৌমা রান্না করেছিল, সেখান থেকে তুলে রেখেছিলাম। বৌমা, তাহলে নিশ্চয়ই খাওয়া যাবে না? তুমিও না ছোট বাচ্চা মেয়েটার সাথে লেগে আছো। চলো খেয়ে দেখি বউ গ্রহণযোগ্য হলো কিনা। যেমন ছেলে তার তেমনি বাপ। এই মনে হলো কিছু বললো। না আব্বা, বললাম খেতে চলুন। আবার আব্বা? বাদ দাও না, ওর যেটা ভালো লাগে ডাকতে দাও। রাজার মা রাজার বাবাকে নিয়ে টেবিলে খেতে দেয়। বলছিলাম কি বুড়ো? কিছু বলার আগেই রাজার বাবার বিষম লাগে। মিমির মুখে বুড়ো ডাকটা আবার শোনে। রাজার মা পানি খাইয়ে পিঠে হাত বুলিয়ে দেয়। মার কাছে এইখানে বস। মিমি রাজার বাবার পাশের চেয়ারে বসে রাজার বাবার দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে বলে, ব্যাপারটা কি? হঠাৎ কথা সুর পাল্টে গেল যে? মা গো, তুমি আমার জননী মা, তুমি আমাকে আব্বা বলেই ডেকো মা, কিন্তু বড় বলো না। এই যে শ্বশুর বেটা লাইনে আসছে। ছি ছি, এভাবে বলে না মা, উনি তো ওর বাবা হয়। জানি। আচ্ছা আব্বা, খাবার কেমন হয়েছে বললেন না তো? খুব সুন্দর। অনেকদিন পর আমার মায়ের কথা মনে পড়ে গেল। এই থামেন থামেন, আপনি আবার আমাকে মাঠে তাতে ডাকবেন না তো? রাজার বাবা মিমির কথা শুনে হেসে উঠে বলে, তুমি না চাইলেই বলবো মাতে হা। হাম্মু, তুমিও বলিহারি পারো বটে। মেয়েটার সাথে ঝগড়া করতে এই প্রথম কোন বাবাকে দেখছি। এটা ইউনিক লাভ রিঅ্যাক্ট। মিমি মনে মনে ভাবে লোকটা সত্যি সরল স্বভাবের। রাজা ওর বাবাকে যেমন ভাবে তেমন না, খুব পরিষ্কার মনের একজন শিশু সুলভ ভাব আছে মানুষটার মাঝে। যেভাবেই হোক রাজার ভুল ভাঙিয়ে বাবাকে মা আর মানুর কাছে ফিরিয়ে নিতে হবে। হা কর। মিমি হঠাৎ রাজার বাবার তার মুখের সামনে খাবার তুলে ধরা দেখে নিজের বাবার কথা মনে পড়ে যায়। আজ মিমির বাবা বেঁচে থাকলেও হয়তো এভাবেই ওর মুখে খাবার তুলে দিত। এই মেয়ে, কি ভাবছিস? আমার হাতে খাবি না? মিমি তাড়াতাড়ি হা করে খাবারটা নিজের মুখে নেয়। মাতে বাবার হাতের খাবার কেমন লাগছে? আব্বাজান ভালো লাগছে। এবার বাসায় ফিরতে হবে। রাজা এসে যদি দেখে আমরা কেউ নেই তাহলে হয়েছে। রাজার মা আর মিমি বাড়িতে এসে দেখে বাড়ির দরজা খোলা আর মানুর ঘর থেকে রক্তের ঝর্ণাধারা বেয়ে আসছে। মিমি দেখতে পেয়ে ছুটে যায়। রাজার মা দেখে ওখানে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। মিমি গিয়ে দেখে মানুর নিশ্চল দেহ পড়ে আছে মাটিতে, মাথা ফেটে রক্ত ভেসে গেছে সারা ঘরের মেঝে। মিমি কিছু বুঝতে না পেরে রাজাকে ফোন করে। রাজা অফিস থেকেই অ্যাম্বুলেন্সকে ফোন করে, বাসায় যেতে বলে। রাজার আসার সাথে সাথে অ্যাম্বুলেন্সও আসে। রাজা মানুকে নিয়ে অ্যাম্বুলেন্সে শুয়ে দেয়। কোথা থেকে অনেক আর অরিনও এসে হাজির হয়। রাজা মিমি আর অরেনকে ওর মাকে সামলাতে বলে। অনেককে নিজের সাথে নিয়ে হসপিটালে যায়। আইসিইউতে ভর্তি করা হয় মানুকে। ডাক্তাররা অনেক চেষ্টার পর মানুকে বাঁচাতে সক্ষম হলেও এই দুর্ঘটনা মানুর মুখের ভাষা কেড়ে নেয়। রাজা এটা জানার পর নিজেও কথা বলার ভাষা হারিয়ে ফেলে। হসপিটালে রাজার মা, বাবা, মিমি, অরেন সবাই আসে মানুকে দেখতে। মিমির বাড়ি থেকে মিমির ভাই রাহুল আর ওর মাও আসে। রাজার মায়ের অবস্থাও রাজার মতোই। রাজা নিজের বাবাকে এত বছর পর সামনে দেখেও নিশ্চুপ। তার বলার মতো শক্তি হারিয়ে গেছে। মিমি রাজার এমন অবস্থা আগে কখনো দেখেনি। অনেক আর রাহুল মিলে হাসপাতালে সব কাজ শেষ করে স্পেশাল পারমিশন নিয়ে মানুকে বাসায় নিয়ে আসে।
মিমির মনে একটাই প্রশ্ন, কেউ মানিকে কেন এভাবে আঘাত করবে। মিমি এদিক ওদিক খুঁজে রাজাকে না পেয়ে বাড়ির পাশে শান বাঁধানো পুকুর পাড়ে গিয়ে দেখে রাজা পানিতে পা ডুবিয়ে বসে আছে। মিমি আস্তে আস্তে গিয়ে রাজার পাশে বসে রাজার হাতের উপরে হাত রাখে। রাজার কোনো রেসপন্স নেই, চোখে পাথরের মতো পানি জলজল করছে, কাঁদতে চেয়েও কাঁদতে পারছে না। কিছুক্ষণ পর নিজের মাথাটা মিমির কাঁধে রাখে, বাচ্চাদের মতো মিমিকে জড়িয়ে ধরে। এমন ভেঙে পড়লে হবে? মা বাবাকে কে সামলাবে? রাজা বাবু যে এতটা ভীতু, এতটা দুর্বল, তা তো জানতাম না। রাজা চিৎকার দিয়ে কেঁদে ওঠে। মিমি রাজাকে থামায় না, কারণ অনেক কান্না জমে ওর বুকে ভিতরে কষ্টের পাহাড় জমে গেছে। সেই পাহাড় কেবল এই চোখের জলেই কমবে। আপু তোদের ভিতরে ডাকছে। মিমি রাজাকে নিয়ে মানুর ঘরে যায়। মানু চোখ মেলে রাজার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। রাজা তো দেখে মানুর পাশে গিয়ে বসে মাথায় হাত বলে রাখে, আইসক্রিম খাবে? মানু মাথা নেড়ে হ্যাঁ বলে। রাজা আবারও কেঁদে ওঠে। মানুও কান্না শুরু করে। সবার কান্না দেখে মিমি গিয়ে বলে, অনেক রঙ্গঢং হয়েছে, এবার সবাই খাবে। আমি এখানেই খাবার নিয়ে আসছি। মিমি সবার জন্য খাবার নিয়ে আসে, মানুর জন্য খাবার নিয়ে আসে। মানু ইশারায় জিজ্ঞেস করে, এসব কেমন খাবার? তুমি যতদিন সুস্থ না হচ্ছ, সবাই তুমি যা খাবে তাই খেয়ে থাকবে। সবাই অবাক হয়ে যায় মিমির কথা শুনে। রাজা মিমির কথা শুনে মনে মনে ভাবে, জীবনে নিশ্চয়ই এমন কিছু করেছিলাম যার জন্য এরকম একটা জীবন সাথী পেয়েছি। মানু খুব আনন্দের সাথে খায়। ওর কাছে ব্যাপারটা পিকনিক মনে হচ্ছিল। রাত হয়ে আসলে সবাই নিজ নিজ রুমে ঘুমোতে চায়। মিমির ভাই মা ও থেকে যায়। রাতে অরণ্যের রুমে সবাই থাকতে চাইলেও মিমি কাউকে রাখতে রাজি না হয়ে রাজা আর মিমি থাকে। রাত গভীর হলে রাজা মিমি ঘুমিয়ে পড়ে। মানুর জেগে দেখে দুজন দুজনের কাঁধে মাথা রেখে ঘুমায়। মানু মুচকে এসে নিজেই পানি নেওয়ার চেষ্টা করলে কেউ একজন তার মুখের কাছে পানির গ্লাস এগিয়ে দেয়। মানু তাকিয়ে দেখে রাহুল। সে ইশারায় রাহুলকে জিজ্ঞেস করে, এত রাতে এখানে কি? রাহুল কিছু না বলে কলম আর খাতা এগিয়ে দিয়ে মানুর দিকে। মানু দেখে সেখানে লেখা, ঘুম আসছিল না তাই তোমাকে দেখতে এলাম। এভাবেই অনেকক্ষণ লেখালেখি হলো। পিএইচডি শেষ করে রাহুল মানুকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেল নিজের ঘরে। সকালবেলা রাজার ফোনে একটা কল আসে। হ্যালো, কে? রাজা চৌধুরী স্পিকিং। স্যার, আমি হসপিটাল থেকে বলছি। 4 তলার 407 নাম্বার কেবিনে সেই মেন্টাল পেশেন্টটা আবারও খেপেছে। কিছুতেই সামলে ওঠা যাচ্ছে না। কেন? এতদিন তো ভালোই ছিল। স্যার, অরিন আপু থাকলেই কেবল উনি শান্ত থাকে। ওকে, আমি চেষ্টা করছি আসার জন্য, আর অরেনকেও পাঠিয়ে দিচ্ছি। কি হয়েছে? একটা পেশেন্ট ছিল না যে তোমার মাথা ফাটিয়ে দিয়েছিল? ও খুব অদ্ভুত আচরণ করছে। হ্যাঁ, আমিও দেখেছিলাম। অরিনকে দেখলে কেমন যেন শান্ত হয়ে যায়। মেয়েটা যাই হোক, কাজটা মন দিয়ে করে। মিমি মনে মনে ভাবে ব্যাপারটা একটু খতিয়ে দেখা দরকার। আচ্ছা, আপনি না হয় আজ বাসায় থাকেন। মানুকে রেখে গেলে কাজে মন দিতে পারবেন না। আমি একটু গিয়ে ঘুরে আসি। না না, আবার কোথাও মেরে দিলে একটা অঘটন ঘটে যাবে। আমি সাবধানে থাকবো, প্লিজ না করবেন না। তোমাকে বুঝিয়ে কাজ নেই, আমি জানি। যাও। তুমি সবাইকে খাবার খাইয়ে রেডি হয়ে অরিনের আগেই হসপিটালে চলে যায়। গিয়ে সোজা সেই পেশেন্টের রুমে যায়। আমি কি আসবো? পেশেন্ট শুয়ে থেকে অদ্ভুত ভয় ভয় নজরে তাকালো। এই তুমি কে গো? আমাকে মারবে না তো? মিমি ভিতরে আসে, এসে পেশেন্টের পাশে বসে। না, মারবো কেন? আমি তো এলাম তোমার সাথে একটা মজার খেলা খেলবো তাই। আমরা খেলবো? আচ্ছা চলো, আগে সকালের খাবারটা খেয়ে নাও। না, খাবা না। এটা খেলে ওই সাদা রাক্ষসীটা এসে কি সব তেতো ওষুধ খাইয়ে দিবে আর সুই দিয়ে কষ্ট দিবে। মিমি ওর ওষুধ চেক করে দেখে সেখানে কোনো তেতো ওষুধ নেই, আর প্রেসক্রিপশন অনুযায়ী মাসে একটা ইনজেকশন আসে। তাহলে রোজ ইনজেকশন দেওয়ার মানে কি? আচ্ছা, আজ ওষুধ খাওয়া বন্ধ। আজ আমরা মধু খাবো। মধু? তুমি খাবে? আমি একা খাবো না কিন্তু। আমিও খাবো। ঠিক আছে, তাহলে খাবারটা খাইয়ে দাও। তুমি খাবার খাইয়ে দিয়ে অনেক রকম গল্পে ভুলিয়ে ওষুধ খাইয়ে দেয়। এই শোনো না, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তুমি গেলে রাক্ষসী এসে আমাকে খুব কষ্ট দেয়। মিমি অবাক হয়ে ভাবে, আচ্ছা দুপুর হয়ে গেছে, তুমি তো খেয়ে নিয়েছো, আমি কি না খেয়ে থাকবো? না না, তুমি খেয়ে এসো। আমি লক্ষ্মী ছেলে হয়ে চুপটি করে বসে থাকবো। এই তো গুড বাই। মিমি খাবার নাম করে অন্য পেশেন্টকে দায়িত্ব দিয়ে বাসায় যায়। কেমন দেখলে অবস্থা? নরমাল। আচ্ছা, অরিন কোথায়? কেন হসপিটালে নাই? আমি দেখিনি। কি বলছো? ও তো সকালে গেছে। আচ্ছা বাদ দেন, আমি হয়তো খেয়াল করিনি। মানু কেমন আছে? আগের থেকে অনেক ভালো।
মিমি মানুর ঘরে গিয়ে দেখে রাহুল মানুর মাথায় হাত রেখে বসে আছে আর মানু ঘুমাচ্ছে। মিমি গিয়ে রাহুলের কান টেনে ধরে। ইস আপু স্যার লাগছে তো। কি ব্যাপার রে, এইভাবে মানুর আগে পিছিয়ে ঘুরঘুর করছিস কেন? আমি তো কি? ওকে ওকে বৌমা, ওকে মারছিস কেন মা? কি বলবো আন্টি, দুর্বলের প্রতি সবলের সারা জীবন এরকমই অত্যাচার। পারো তো তোমরা। আমার রাজা আর মানু এই দুটিও সারাদিন এভাবে লেগে থাকে, আবার সে কবে এইভাবে ওদের দেখবো কে জানে। উফ মা, আবার শুরু হয়ে গেল। রাহুল কেউ তোমাকে ফোনে চাচ্ছে, একটু দেখবে? যাচ্ছি। এত কথার মধ্যে মানুর ঘুম ভেঙে যায়। কই আমার মামনি কই? রাজার বাবা রুমে ঢোকার সাথে সাথে রাজা বের হয়ে যায়। মিমি রাজার পিছনে চলে যায় রুমে। আচ্ছা রাজা বাবু, আমি কিছু জিজ্ঞাসা করলে কোনো কিছু না লুকিয়ে সব বলবেন আমাকে? বলো, কি জানতে চাও? ওই পেশেন্টকে, মানে ওর পরিচয় কি? হঠাৎ এরকম প্রশ্ন? আমি উত্তর চাই, প্রশ্ন নয়। ও আমার বন্ধু, আমরা একসাথে বিদেশে পড়ালেখার জন্য গিয়েছিলাম, হঠাৎই এরকম হয়ে যায় ও। আপনার বন্ধু? আচ্ছা, ওনার কি কারোর সাথে রিলেশন ছিল? কেন বলো তো? আবার প্রশ্ন? ছিল, আমার জিএফ এর বোনের সাথে। ও এই ব্যাপার, এবার বুঝলাম। কি বুঝলা? আপনার মাথা। আমি বলতে বলেছি। বলবো না। যাও যাও, রাতে তো এখানেই আসতে হবে নাকি? পাগলি মেয়ে একটা। মিমি রাতের খাবার সবার সাথে খেয়ে মানুকে খেয়ে ঘুম পাড়িয়ে দেয়। নিজের মায়ের সাথে কথা বলে জানতে পারে রাহুল অফিসের কাজে বাইরে গেছে, জরুরি ফোন পেয়ে যেতে হয়েছে। মিমি রাজার কথা মনে পড়লে সে রাজার মা বাবার কাছে গিয়ে গল্প শুরু করে দেয়। রাজা তার মায়ের ঘরের দরজার গিয়ে দাঁড়িয়ে মিমিকে ডাকে। মিমি, আমার কিছু ইম্পর্টেন্ট ফাইল খুঁজে পাচ্ছি না, একটু হেল্প করবে এসো? আর এত রাতে মানুষকে ঘুমাতে না দিয়ে গল্প জুড়ে দিয়েছো। আসি। মিমি বাবা মায়ের সামনে কিছু বলতে না পেরে রাজার পিছে পিছে চলে যায়। মিমি গিয়ে দেখে মুখের উপরে বালিশ চাপা দিয়ে রাজা শুয়ে আছে। এই আপনার ফাইল খোঁজা। দরজায় লক আটকাও। কেন? আমি বলেছি তাই। মিমি কিছু না বলে দরজা লক করে দেয়। লাইট অফ করে এখানে এসো। কি এসব কেমন কথা? যা বলেছে করো, আমি লাইটের জন্য চোখ খুলতে পারছি না। মিমি রাজার কথা মতো লাইট অফ করে, কিন্তু রাজার আশেপাশে না গিয়ে বারান্দায় চলে যায়। ওই কই যাও? যেদিকে দু চোখ যাই। এরকম তেরামি করো না, ফল ভালো হবে না। আমি কি ফল কিনতে যাচ্ছি যে ফল ভালো হবে কিনা ভাবতে যাব? দেখো, ফাইজলামের লিমিট থাকে, এখানে আসতে বলেছি। আজ সুন্দর না বলে প্রেমও করতে পারিনি নিজে তো। রাজা উঠে গিয়ে মিমিকে হাত ধরে টান দিয়ে বিছানায় বসিয়ে দিয়ে নিচে মেঝেতে বসে মিমির দিকে তাকিয়ে বলে, নিজে তো কি? কিছু না। বলো। নিজে তো প্রেম করে সব ভালোবাসা অন্য একজনকে উজাড় করে দিয়েছেন। আমার জন্য তো দয়া আর করুণা ছাড়া আর কিছুই নেই। রাজার ভালোবাসা চাও নাকি তুমি? না। তাহলে হিংসে করছো কেন? মিমি জানি না বলে মুখ ফিরিয়ে নেয়। রাজা উঠে দাঁড়িয়ে নিজের গেঞ্জি খোলে। মিমি দেখে অবাক হয়ে যায়। এ কি করছেন আপনি? যা করা দরকার তাই করছে। রাজা এবার প্যান্টের বেল খুলে বিছানায় রাখে। ভাগো, বাঁচাও, কি নোংরা লোকের কাছে বিয়ে দিয়েছো গো মা। আজব, আমি তোমার হাজবেন্ড। হ্যাঁ, হাজবেন্ডের কি শুধু এগুলোই দায়িত্ব নাকি? এগুলা দায়িত্ব না, আমার অধিকার। দেখেন, ভালোই ভালোই বলে দিচ্ছি, আপনি যদি উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করেছেন তাহলে আমি চেঁচিয়ে বাড়ির সবার ঘুম ভাঙিয়ে দিব। ওহ তাই? রাজা মিমির উপরে এক লাফে ঝাঁপিয়ে পড়লে মিমি সরে যায়। রাজা টান দিয়ে মিমিকে নিজের কাছে টেনে নেয়। আমি সুইসাইড করব বলে দিচ্ছি, ছাড়ুন আমাকে। আরে আরে, বলে কি? আমি তো টাওয়ালটা বিছানায় রেখেছিলাম, সেটাই খুঁজছি। মিমি হাফ ছেড়ে বাঁচে, আর মনে মনে এইটা ভেবে হাসে যে এতক্ষণ কত আকাশ কুসুম ভাবছিল। রাজা ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে বের হয়ে আসে। লজ্জা শরমের মাথা খেয়েছেন নাকি? এভাবে অর্ধনগ্ন হয়ে বের হয়ে এসেছেন যে? হোয়াট দা, আমি কি মেয়ে যে আমাকে এইভাবে দেখে কারো আদর করতে ইচ্ছা করছে? করতেই তো পারে নাকি? এসব ইচ্ছে হয়েও লাভ নেই, রাজাকে দেখেই শেষ হয়ে যেতে হবে। রাজার এত কারোর জন্য পাঠে না, ওকে? বলে মিমির মুখের উপরে টাওয়াল ছুঁড়ে মারে। মিমি টাওয়াল সরালে চোখের সামনে কিছু চুল এসে চোখে ঢেকে যায়। বাথরুমের আলোয় স্পষ্ট দেখা না গেলেও আবছা আলোয় দেখা যাচ্ছে। রাজা এসে মিমির মুখের কাছে মুখ নিয়ে ফু দিয়ে চুলগুলো সরিয়ে দেয়। থাক, আর আদিক্ষিতা দেখানো লাগবে না, আসছে ন্যাকামি করতে। ঝগড়ুটে মেয়ে একটা। আচ্ছা, আমাকে কি তোমার ভালোবাসতে একটু ইচ্ছে হয় না?
আমার কি ভালোবাসায় উতলিয়ে পড়েছে? না, এত সুন্দর স্মার্ট লুকের একটা ছেলে যে কিনা দিন রাত তোমার সাথে এক ঘরে থাকছে, অন্য কেউ হলে তো। নিজেকে যে কি ভাবেন না। আচ্ছা সাইড দাও, ঘুম পাচ্ছে। মিমি সাইড দিতে যাবে এমন সময় রাজা মিমির উপর দিয়ে হুড়মুড় করে পার হয়ে গিয়ে শুয়ে পড়ে। আহ মা গো, আটার বস্তা একটা, মেরে ফেলে ধান্দাই আছে মনে হয়। জিম করে বডি বানিয়ে রেখেছে, শরীরে ঠেকলেই ব্যথা পায়। সবই তোমার জন্য গো। ঘুমিয়ে পড়ো লক্ষ্মী সোনা। অসভ্য একটা। রাজা ঘুমিয়ে পড়লে মিমি রাজার দিকে তাকিয়ে দেখে বলে, আহ কি মিষ্টি মুখখানা, যেন নাটোরের রসগোল্লা। পাজির ঠোঁট জোড়া কি লিপস্টিক দেওয়া নাকি? এমন গোলাপি কেন? মিমি রাজার ঠোঁটে হাত দিয়ে ডলা দিয়ে দেখে না, এমনি এরকম। আহ কি সুন্দর একটা গন্ধ আসছে ওর শরীর থেকে। কি সাবান ইউজ করে? মনে হয় বিদেশি কিছু হবে। ঢঙের তো আর শেষ নেই। যাকগে, কপাল করে এমন সুন্দর একটা বর পেয়েছি। না খেয়ে থাকলেও আফসোস নেই। এ কি, ওর বুকের বাম পাশটা কাঁপছে কেন? একটু কান পেতে শুনি তো। মিমি কান পেতে রাজার হার্টবিট শোনে। রাজা এতক্ষণ চুপচাপ সব শুনছিল, এবার মিমিকে জড়িয়ে ধরে। তারপর বলো। মিমি লজ্জায় পড়ে যায়, কি বলবে বুঝতে না পেরে বলে, আমি তোমার ঘুমের ঘোরে বকছিলাম। ওহ তাই? এবার ঘুমের ঘোরে একটু আমাকে বলো তো, আমার বুকের জমিনে এভাবে থাকবে সারা জীবন? জানি না। তাহলে অন্য কারো নামে লিখে দিব? ফোন করে ফেলবো। নিজেও দিব না, অন্য কেউ দিব না। কতদিন সম্ভব এভাবে বাঁচা? কাল একটা মেয়ে ডেটে যেতে বলেছে, যাব? আমিও আল্লাহর কাছে যাওয়ার টিকিট নিয়েছি, যাব। এসব বলতে আগে নিষেধ করেছে। ঘুমাতে দিবেন? ঘুমাও। এভাবে ঘুমানো যায়? যাও, ছেড়ে দিলাম, ঘুমাও। ছেড়ে তো দিবেনি। এক জিনিসের কতদিন চলে? রাজা এই কথা শুনে প্রচন্ড রেগে যায়। মিমির পেটে খামচে ধরে আর এক হাতে চুল ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। অনেকক্ষণ পর মাথা ঠান্ডা হলে দেখে মিমি রাগ করেছে, কোনো কথা বলে না। রাজাও কিছু না বলে ঘুমিয়ে যায়। সকালে মিমি গোসল করে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলের জট ছাড়াচ্ছে। রাজা ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে মিমি রাজার ঘুম ভেঙে গেছে দেখেও না দেখার ভান করে না তাকিয়ে নিজের চুলগুলো চিরুনি দিয়ে ছিঁড়ছে। হ্যাঁ, সকাল তাকে বলে দিও আমি চুল অনেক ভালোবাসি, তাই চুলকে আঘাত করা মানে আমাকে আঘাত করা। রাজার কথা শুনে মিমি আরো জোরে জোরে চুল আঁচড়াতে থাকে। রাজা গিয়ে মিমির হাত ধরে নেয়। কি প্রবলেম? নিষেধ করছি তো। আমার চুল আমি কি করব সেটা আমার ব্যাপার। রাতের ঘটনার জন্য আমি সত্যি সরি। উল্টোপাল্টা কথা শুনে মাথায় কাজ করছিল না তাই। মিমি কথায় কান না দিয়ে নিজের মতো মাথার চুলগুলো এলোমেলো ভাবে আঁচড়াতে থাকে। রাগিও না বলে দিচ্ছে, রাতের থেকেও খারাপ কিছু হয়ে যাবে। ঘোড়ার ডিম হবে। আমি কিন্তু কাঁচি দিয়ে সব চুল কেটে ফেলবো। মিমি আসেন না, কত সাহস, আমিও দেখি। চ্যালেঞ্জ নিচ্ছ? হ্যাঁ নিচ্ছি। ওকে ডান, বাট আমি কিছু করে বসলে তুমি তখন আমার দোষ দিতে পারবে না, বা মন খারাপ করে রাগ করেও থাকতে পারবে না। এই কথা আগে দাও। ওকে এক্সেট। আমিও দেখি রাজা বাবুর কত দূর। তোমার মতো চুনোপুটি সামলানো আমার 1 মিনিটের কাজ। আবুল একটা, ভাগেন এখান থেকে। বলি যে আমি চুল খুব ভালোবাসি গো, তাই এটার প্রতি অবহেলা আমার সহ্য হয় না। শোনেন। হ্যাঁ বলো বলো। আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। দেরি? কত দেরি? এই ধরুন সন্ধ্যা পর্যন্ত। এখন বাজে সকাল 8টা। 12 আর তুমি এখন বের হয়ে সন্ধ্যায় আসবা। কি এমন কাজ শুনি? আপনাকে বলাটা প্রয়োজন মনে করছি না। আরে ইউ আর মাই ওয়াইফ, তো এতটা রাইট আমার আছে। আপনার সাথে এত বকার সময় আমার নেই। আমার ক্লাস আছে, সেটা শেষ করে একটা কাজ আছে, সেটা শেষ করেই আসবো। আচ্ছা একা কেন যাবা মানু? মিমি রাজার মুখের দিকে তাকিয়ে দেখে রাজা খুব আপসেট হয়ে গেছে। মিমি মানুর অসুস্থতার কথা ভোলানোর জন্য রাজাকে বলে, আচ্ছা আপনি যাবেন আমার সাথে? আমি এই জন্যই বললাম আমি একাই চাই। আমি সাথে গেলে তো ছেলেরা তোমার দিকে তাকাবে না। নিজের বেলায়ও সেম মেয়েরা তাকাবে না, তাই যাবেন না। বড্ড বেশি কথা বলো তুমি, এসব ভালো না। আমি গেলাম, থাকেন আপনি। এই না না, আমারও কাজ ক্লাস আছে, একসাথে যাই। মিমি আর রাজা একসাথে যায়, আর অরিন পরে যায়। মিমি ক্লাসের সামনে যেতেই দেখে সোহাগ ওর দিকেই আসছে। কোথায় ছিলা? কয়দিন আসো না, জানো কত মিস করছি। রাজা কিছু দূর থেকে সব কথা শুনে রেগে যায়। প্রচন্ড রাগে ফর্সা চেহারা লাল বর্ণ ধারণ করে। ও তাই? যাক, কেউ তো ভাবে আমায় নিয়ে। আসলে মানুর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আসতে পারিনি।
আচ্ছা, মানদের বাসা থাকো কেন তুমি? আসলে মানু আমার কাজিন হয়। ও আচ্ছা, তার মানে রাজা স্যার তোমারই ভাই? হ্যাঁ। রাজা এবার আরো রেগে যায় আর বিড়বিড় করে নিজে নিজের সাথে কথা বলে, কি আমাকে ভাই বলা হচ্ছে? আমি ওর কাজিন নাকি? আজ আমি ওকে কুল ডাউন রাজা, ওকে তুই বাড়িতে গেলেই পাবি। মিমি সোহাগের সাথে ক্লাসে যায়, এক বেঞ্চে বসে। রাজা ক্লাসে এসে দেখে সোহাগের সাথে মিমি এক বেঞ্চে বসে আছে আর হেসে হেসে কথা বলছে। রাজা কোনোভাবে ক্লাস শেষ করে বেরিয়ে যায়। মিমিও ক্লাস শেষ করে সেই পেশেন্টের রুমে যায়। তুমি কোথায় ছিলে গো? জানো তোমাকে কত খুঁজেছি, আর আমি নাকি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। তাই কি বলেছে? আমি বলেছি আসলে ওর জন্য আমি বিদেশ থেকে 3টা ইনজেকশন আনিয়েছি, যদিও লাইফ রিস্ক আছে, তবু এই কাজটা আমি করবই। লাইফ রিস্ক মানে এই 3টা ইনজেকশন 2 দিন পর পর পুশ করে পেশেন্টকে ইমার্জেন্সিতে রাখা হবে। এই ইনজেকশন শুট করলে পেশেন্ট সারভাইভ করবে, শুট না করলে ডেথ। রিয়েলি? আর ইউ ক্রেজি? আপনি কিভাবে এটা করতে পারেন? আমি এই রিস্কটা নিব, আর এই উইদাউট পারমিশন। ওকে দেখেন, আপনি এত বড় রিস্ক নিয়ে বিপদে পড়বেন। এমনি একজন মারা গেল কিছুদিন আগে, সেটার রেশ এখনো কাটেনি। তোমার ঝগড়া করছে কেন? রাজা পেশেন্টের কাছে গিয়ে বসে জড়িয়ে ধরে বলে, কই ঝগড়া করছি? আমরা তো বন্ধু, তাই মজা করছিলাম। চকলেট খাবি না? এই দেখ তোর প্রিয় চকলেট নিয়ে আসছি। এই তুমি কি ভালো গো? তোমরা দুজনে অনেক ভালো। মিমি অবাক হয়ে রাজাকে দেখে। সত্যি ওর মায়ার শেষ নেই, মানুষের কষ্ট একদম সহ্য করতে পারে না। এই তোমার নাম কি গো? আমার নাম? ওর নাম শুটকি। কি মজা, কি মজা। শুটকি? না গো, আমার নাম মিমি। এই জানো, তোমাকে না খুব সুন্দর দেখতে, একেবারে স্বপ্নে পরীদের মতো। এবার বেশি হয়ে যাচ্ছে না? আপনি চলুন আমার সাথে। মিমিকে নিয়ে রাজা বের হয়ে যায়। নিজের কেবিনে নিয়ে মিমিকে চেয়ারে বসিয়ে মিমির সামনে চেয়ার নিয়ে বসে। একটা পাগল আমাকে সুন্দর বলেছে, তাও সেটা সহ্য হয় না? তোমাকে কি কি বললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমার সব কাজ শেষ, এবার বাসায় যাও। কাল থেকে আমি মাসুমের চিকিৎসা শুরু করব। আমার সেই ব্যাপারে ডক্টরদের সাথে মিটিং আছে। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। আমি একা যেতে পারি। এসব পাকামি তো ভালো লাগে না। মিমি কিছু না বলে উঠে চলে যায় বাইরে। মিমি শপিং মলে গিয়ে কিছু কেনাকাটা করে। হঠাৎ তার নজর পড়ে একটা মেয়ের দিকে। এ কি? এই তো সেই মেয়ে যে রাজাকে উল্টো পাল্টা দোষ দিয়ে পুলিশে দিয়েছিল। আজ তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো, দাঁড়া। মিমি ছুটে গিয়ে ওই মেয়েকে ধরে। এই যে মেয়ে, কি করছো এখানে শুনি? আমি এখানে একটা কাজে আসছি, কিন্তু আপনি কেন? আমি তোমার জম মর্তলোকে নিয়ে যেতে এসেছি। কি বলছেন এসব? আমার কথা বাদ দে, এবার তুই বল আমার রাজার পিছে কেন লেগেছিলি? আপনি? আমি রাজার বউ। আসলে আমি সত্যি খুব দুঃখিত। আমার পরিবারে খুব অভাব, আর এসবের জন্য আমাকে অনেক টাকা দেওয়া হয়, তাই আমি এই কাজ করেছিলাম। কিন্তু এটা ঠিক করনি। একটা মানুষের বেঁচে থাকার অবলম্বন হলো তার সম্মান, তাই সেটা কখনো কেড়ে নেওয়া ঠিক না। আমি খুব লজ্জিত। আপনি চাইলে আমি সবার সামনে গিয়ে আমার দোষ স্বীকার করতে পারি। আচ্ছা, তোমার ফোন নাম্বার দাও। আবার ফোন বন্ধ করে পালিও না। তোমার জন্য আমি চাকরির ব্যবস্থা করে দিব। আর লজ্জা দেবেন না ম্যাম, আমি এমনিতেই নিজের কাজে নিজেই ছোট হয়েছি। মিমি মায়ের সাথে কথা বলে, ওর বাসা চিনে নিজের বাসায় ফিরে। রাত 9টা। রুমে গিয়ে দেখে রাজা রুম অন্ধকার করে মাথায় হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। কি হয়েছে রাজা বাবুর? রাজা চোখের উপর থেকে হাত সরায়। কোথায় ছিলেন এতক্ষণ? কাজ ছিল। সেটাই জানতে চাচ্ছি, কেমন কাজ যে রাত 9টা পর্যন্ত বাইরে থাকা লাগে? কৈফিয়ত চাইছেন? না, শুধু জানতে চাচ্ছি। বাধ্য নই। রাজা কিছু বলার আগেই মিমি টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর মাথা সহ হাত মুখ ধুয়ে বের হয়ে চুলগুলো ঘুরে ঘুরে মুছতে থাকে। রাজা মিমির দিকে তাকিয়ে দেখছে আর ফুলছে। রাজার তাকিয়ে থাকা দেখে মিমি টাওয়ালটা রাজার দিকে ছুড়ে দিলে সেটা রাজার মুখে গিয়ে পড়ে। রাজা হুড়মুড় করে বিছানা থেকে নেমে মিমির কাছে গিয়ে পিছন দিক থেকে জড়িয়ে ধরে। এ কি করছেন? ছাড়ুন বলছি। কেন? অন্য কেউ ধরলে তো খুশি হও, আমি ধরলে এভাবে ছটফট করো কেন? কারণ আমি ধরলে আমার সহ্য হয় না। ছাড়ুন বলছি। ও তাই বুঝি। সুহাগকে কি বলেছিলে? আমি তোমার কাজিন, ভাই লাগি? লাগলে দোষ কিসে?
রাজা মিমির দুই হাতের উপর নিজের দুই হাত রেখে জড়িয়ে ধরে আছে শক্ত করে। মিমি অনেক চেষ্টা করেও ছাড়াতে পারছে না। চুপচাপ থাকো, চটপট করলে খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। ছাড়ুন না। রাজা মিমির কাঁধে নিজের মুখ রাখে। ও মা গো, মরে গেলাম। রাজা মিমিকে ঘুরিয়ে নিজের সাথে লাগিয়ে নিয়ে মুখের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলে। কি হলো? আপনার দাড়ি খোঁচা লাগছে। তো সব সহ্য করতে হবে। আচ্ছা ছাড়েন, এখন সব সহ্য করব, হয়েছে? হেরে গেলে তো বাজি। না হেরে উপায় আছে নাকি? যাক, আমারও বেশি কষ্ট করা লাগলো না। আপনার গা থেকে অপূর্ব একটা গন্ধ আসে। তাই? কেমন লাগে? নেশা নেশা লাগে। চলো মাতাল হই। হঠাৎ দরজায় কেউ ডাকে। কারো কি সময় হয় না আসার? বেছে বেছে আমার সুখের সময় আসা লাগে। ছাড়েন, খুলি দরজাটা। লাগবে না খোলা, এভাবে থাকতে ভালো লাগছে। মিমি রাজার পেটে কনুই দিয়ে একটা গুঁতো দিলে রাজা মিমিকে ছেড়ে পেটে হাত দিয়ে চিল্লাতে থাকে। আর মিমি গিয়ে দরজা খোলে। তুমি এখন এখানে? আমি একটু রাজা স্যারের সাথে কথা বলতে চাই। বলো, কি বলবে? আসলে স্যার, আমার সব মনে পড়ে গেছে। আমার বাড়ি ইন্ডিয়াতে। আমি আমার মাকে কল দিয়েছিলাম, ওনারা আমাকে নিতে এয়ারপোর্টে আসবে বলেছে, তাই আমি কাল চলে যাব। আমি সবাইকে জানিয়েছি ব্যাপারটা। মিমি মনে মনে ভাবে, যাক, এই ভেজাল তো মিটলো। আমার রাজার আর কোনো ক্ষতির ভয় থাকলো না। আচ্ছা, আমি ছেড়ে দিয়ে আসবো। না স্যার, অনেক স্যার আমাকে ছাড়তে যাবে বলেছে। ওকে, ভালো থেকো। কখনো সমস্যা হলে আমাকে জানিও। ধন্যবাদ স্যার, গুড নাইট। গুড নাইট। আমি একটু আসছি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? মিমি রাজার কথা না শুনে মানু রুমে ছুটে যায়। এই কি মা, ঘুমাওনি এখনো? না রে, মেয়েটার এই অবস্থা দেখে ভালো লাগছে না। রাহুলটাও কোথায় থেকে গেল, এখনো ফেরার নাম নেই। উফ, ওকে নিয়ে ভাবার কি আছে? এখন বড়লোক হয়েছে, দেখো কি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। মানু কিছু বলতে চেয়েও বলতে পারছে না, চেয়েছে শুধু শুনছে। এই যে ম্যাডাম, আপনি ঘুমাননি কেন? চোখ বন্ধ করেন। মিমি হাত দিয়ে মানুষ চোখ দুটো বন্ধ করে দিয়ে ওর মাকে ঘুমাতে বলে। চলে যায় শ্বশুর শাশুড়ি মার রুমে। আমি কি আসবো? ও মা, আমেরিকান প্রেসিডেন্ট আবার প্রজাদের রুমে ঢোকার পারমিশন নেয় নাকি? এই যে বুড়ো, বেশি পাকামি করলে না আপনার বুড়িকে অন্য হিরোর হাতে দিয়ে দিব, তখন কিভাবে চলেন দেখবো। ওকে, শুরু হয়ে গেলি দুটোতেই। তুমিও যেমন রাজার বাবা, বৌমাকেও ছাড়া দাও না। তোমার বৌমা বুঝি খুব ছাড় দেয় তোমাকে? কি ঝগড়টে বুড়ো রে বাবা। এই তো দেখছো, আমাকে আবার বুড়ো বলছে। বুড়োকে বুড়ো বলবে না তো কি বলবে? কচি খোকা বলবে। মাঝরাতে কি ঝগড়া করতে এসেছো তোমার বৌমা? আমার বয়ে গেল বুড়োদের সাথে ঝগড়া করতে। এ কি, এখানে কি করছো তুমি? জান আপনি, আমার এখানে ভালো লাগছে। বলেই রাজার বাবার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। চলে এসো, রাত অনেক হয়েছে, ওনাদের ঘুমাতে দাও। রাত জাগলে ওনাদের আবার মাথা ব্যথা করে। মিমি রাজার কথা শুনে চুপচাপ রাজার সাথে চলে আসে। রাজার বাবা মা রাজার কথা শুনে অবাক হয়ে যায়। দেখেছো চৌধুরী সাহেব, তোমার ছেলে এখনো মনে আছে, তুমি রাত জাগলে তোমার মাথা ব্যথা করে। খুব অভিমান ওর, হওয়াটাই স্বাভাবিক। মনে হচ্ছে ভেতরে পাথর গলার সময় এসেছে। মেয়েটা আমার সংসারকে আবার আগের মতো বানাচ্ছে। এত রাতে সবার রুমে রুমে গিয়ে কি পরিদর্শন হচ্ছিল? দেখছিলাম সবার কি অবস্থা। ডেট এমনি এমনি বলো না, আমেরিকার প্রেসিডেন্ট। কথা বলি না কারোর সাথে, যান ভাগিন। এই রে পুচকো মেয়েটা রাগ করেছে। আমি বড় হয়ে গেছি। তাই? না না, বড় হইনি। আমি ঘুমাবো, সরেন। রাজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিছানায় গিয়ে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়। কি মেরে বাবা, সুখ দিতে দিতে বাকি রেখে ঘুমিয়ে যায়, পালিয়ে যায়। রাজারে মনকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে যা, তোর জীবন মেয়ে দিয়ে সুখী জীবন সম্ভব না। রাজাও ঘুমিয়ে যায়। পরের দিন সকালে অরিন রাতের কথা মতো বাড়ি থেকে চলে যায়। তারপর সবকিছু ভালোই চলছিল। রাজার বাবার সাথে রাজার দূরত্ব কমে যায়, মানুষ সুস্থ হয়েছে। কিন্তু রাজা আর মিমির খুনসুটি শেষ হয় না 1 বছর পরে। হ্যালো মিস্টার রাজা, দেখেন তো আমাকে কেমন লাগছে। এইভাবে কোথাও যাওয়া হচ্ছে শুনি? এমন ভাবে বলছেন যেন জানেন না আজ আমার ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম। কি, এইভাবে এক্সাম দিতে যাবেন? প্রবলেম আছে? আমার বাড়িতে থেকে এভাবে চলাফেরা করা যাবে না। শাড়ি পরছো নাকি অন্য কিছু? খুলে যাচ্ছে সব দিক দিয়ে। যাক, আপনার মতো তো আর কেউ লুচি আলুর দম না যে এসব দেখে বেড়াবে। হোয়াট?
কিছু না, ফট। এসব ভাষা ইউজ করো। ভাবি চলো, রাহুল গাড়ি নিয়ে অপেক্ষা করছে। চলো। রাজা একটা বোরখা নিয়ে মিমির মাথা দিয়ে গায়ে পরিয়ে দেয়, একটা হিজাব পরিয়ে মেকআপ করিয়ে দেয়। মানু দেখে হাসতে হাসতে বের হয়ে রাহুলের কাছে যায়। কি হলো, আমার কলিজাটা এত হাসছে কেন? ওইদিকে দেখেন। তোরা হাসছিস? আমার কি যে বিরক্ত লাগছে, দম বন্ধ হয়ে আসছে। কিছু হবে না বেবি, যাও। রাজা হাত ধরে মিমিকে গাড়িতে বসিয়ে দিয়ে টাটা দিয়ে বাড়িতে চলে আসে। রাহুল ওদের হলে রেখে অফিসে যায়। পরীক্ষা শেষে মানু দেখে রাজা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মানু রাজার কাছে গেলে রাজা প্রশ্ন নিয়ে দেখে আর মিমির জন্য অপেক্ষা করে। অনেকক্ষণ পর মিমি বের হয়, বোরখার জায়গায় থাকলেও শাড়ি হাতে। ভাইয়া, এই তোর বউ তো দেখি ইতিহাস বানাবে। রাজা মিমিকে গাড়িতে বসিয়ে দিয়ে জোরে গাড়ি টেনে বাড়িতে যায়। রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কি হয়েছে রে মানু? আমি কিছু জানি না। এক্সাম কেমন হলো তোদের? খুব ভালো। গুনগুন করতে করতে চলে যায়। শাড়ি কিভাবে খুললো? খুলে গেছে, আমার কি দোষ? তাই বলে সবার সামনে এইভাবে খুলে হাতে নিয়ে আসবা? তাতে কি, বোরখা তো ছিল। উফ, আমি পাগল হয়ে যাব তোমার জন্য। বকছেন কেন? ক্ষুধা লেগেছে খুব। আমার মাথা খেয়ে পেট ভরে নেই, রাগ খাবো না। করে ঘুমিয়ে যায়। রাজা অনেক দেখেও ওঠেনি। মিমি ঘুম থেকে উঠে উপরে দেখে রাজা পাশে শুয়ে জোরে জোরে খবর পড়ছে। একজন শুকনো মেয়েকে একবেলা না খেয়ে থাকার কারণে পিত্তথলি শুকিয়ে মৃত্যু। একি, তার মানে মিমি আজ মারা যাবে না খেয়ে? মিমি হুড়মুড় করে উঠে দেখে টেবিলে খাবার রাখা, ছুটে গিয়ে খাবার খেতে শুরু করে। আমি প্রথম মহিলা রাক্ষস দেখছি। মিমি আর চোখে তাকিয়ে কিছু না বলে খেয়ে দিয়ে আবারও শুয়ে পড়ে। খুব সকালে উঠে দেখে রাজার বুকে শুয়ে আছে। রাজা ঘুমিয়ে আছে দেখে মিমি জড়িয়ে ধরে একটা চুমু দেয়। যাক, কাল সকালে খেয়েছিলাম, আর তো খেতে পারলো নি, এতক্ষণে পেট ভরলো। এমনি কি শয়তান বলি, ছাড়েন। বারে, আমি ধরেই দোষ, আর নিজে লুচুগিরি করে সেই বেলায় দোষ নাই। হঠাৎ কলিং বেলের আওয়াজ আসে। রাজা অবাক হয়ে যায়, এত সকালে কি আসবে? দেখি কি, ছাড়েন। কে আবার? দুর্ভাগ্য। মিমি গিয়ে দরজা খুলে দেখে খুব পরিচিত একটা মুখ, কোথায় যেন দেখেছে কিন্তু মনে পড়ছে না। রাজার মা বাবা মানুষ সবাই ঘুম চোখে আসে, কিন্তু সেই অতিথিকে দেখে সবার ঘুম সহ দুনিয়া ছুটে যাওয়ার মতো অবস্থা হয়। অতিথি দৌড়ে গিয়ে রাজাকে জড়িয়ে ধরে। মিমি অবাক হয়ে যায়। এই মেয়ে, কে তুমি? এভাবে ওকে জড়িয়ে ধরেছো কেন? রাজা ধাক্কা দিয়ে মেয়েটিকে সরিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কে তুমি? আমাকে চিনতে পারছো না রাজ? আমি তোমার তনুশ্রী। তোমার তনুকে তুমি চিনতে পারছো না। আমার তনুশ্রী অনেক আগেই আমাকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছে। কে তুমি মেয়ে? এভাবে নাটক করলে কেউ তোমাকে তানু বলে মেনে নিবে? এটা ভাবলে ভুল ভাবছো। অভ্যাসের মতো এসে গায়ে পড়ছে, যাও, বেরিয়ে যাও। কিন্তু বাবা, ওর চেহারা তো এটাই প্রমাণ করে যে সত্যিই তানু। আমি আমার তানুকে চিনতে ভুল করব না, আর আমার তানু এতটা অসভ্য না। মিমি রাজার মুখে বারবার আমার তানু কথাটা শুনে পাথরের মতো চেয়ে থেকে দেখছে সবাইকে, আর ভাবছে এবার মনে হয় সত্যি ওর স্বপ্নের রাজাকে হারিয়ে ফেললো। মিমি, তুমি আমার সাথে ঘরে এসো, ওর কথা একদম বিশ্বাস করবে না। এই মেয়েকে? আমার বৌমা। ও, এবার বুঝলাম এর জন্য এখন রাজ আমাকে চিনতে পারছে না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কথা বলতে বলতে তানু সোজা গিয়ে গেস্ট রুমে ঢোকে। রাজার মা, রাজার বাবা, মানু, মিমির মা সবাই বাধা দেয়, তবুও আটকে রাখা সম্ভব হয়নি। রাজা মিমির হাত ধরে টেনে রুমে নিয়ে বিছানায় বসিয়ে নিচে মেঝেতে বসে মিমির হাত দুটো ধরে। বিশ্বাস করো তানু অনেক আগে মারা গিয়েছে, আর আমি নিজের হাতে ওকে মাটি দিয়ে এসেছি। এই মেয়ে তানু হতেই পারে না। মিমির গাল দুটো ধরে। মিমি কিছুই বলছে না, অঝরে চোখের জল বেয়ে পড়া শুরু হলো। এ কি, তুমি কাঁদছো কেন? তুমি আমাকে একটু বিশ্বাস করো না মিমি? রাজা উঠে গিয়ে ড্রেসিং এ একটা জোরে বাড়িয়ে দেয়, সাথে সাথে আয়না ভেঙে রাজার হাতে রক্তাক্ত হয়ে যায়। মিমি ছুটে গিয়ে রাজার হাত চেপে ধরে। এ কি করলেন আপনি? এত রক্ত ঝরছে, এখন কি করব আমি? ছাড়ো আমার হাত। এক ঝটকায় হাত ছুটিয়ে নেয় রাজা। মিমি ব্যান্ডেজ নিয়ে এসে রাজাকে জোর করে ব্যান্ডেজ করে দেয়। তুমি সত্যি আমাকে বিশ্বাস করো না? কেন করব না?
কোথাকার এক বাইরের মেয়ে এসে আমার স্বামীকে নিজের বলে দাবি করবে আর আমিও দিয়ে দিব নাকি? রাজা মিমির কথা শুনে একটা শান্তির হাসি দেয়। এই, আপনার মন আবার তানুর মতো চেহারা দেখে গলে যায়নি তো? তা একটু খানি গিয়েছিল। মেরেই ফেলবো, সবকিছু ধ্বংস করে দিব। আচ্ছা হয়েছে তো, এবার একটা জানার চেষ্টা করো এই মেয়েকে, আর কেন এই বাড়িতে এলো, কি উদ্দেশ্য? আমিও সেটাই ভাবছি। হ্যাঁ, আমি মেয়ে একটা, দুনিয়ায় এত ছেলে থাকতে আমার রাজার পেছনেই লাগা। দেখাচ্ছি মজা, দাঁড়াও। আপনি আসুন আমার সাথে। কোথায়? আমার পেছনে পেছনে আসুন। ওকে মহারানী, চলুন। মিমি রাজাকে নিয়ে রান্নাঘরে যায়। সবাই নিজ নিজ রুমে গিয়ে তানুকে তাড়ানোর কথা ভাবছে। শোনেন, আমি এখন আটা ব্রেড করব। আপনি আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে থাকবেন। আমি ছাড়ুন ছাড়ুন বললেও ছাড়বেন না, আরো শক্ত করে ধরবেন, ওকে? মানেটা কি? যা বলছি তাই করবেন। ওকে ডান। মিমি একটা গ্লাস ইচ্ছে করে ছুঁড়ে ফেলে। এ কি করছো? চুপচাপ নিজেই কাজ করুন। রাজা মিমিকে জড়িয়ে ধরে। মিমির দুই হাতে হাত দিয়ে আটা মাথায় প্রেম মিশিয়ে দিচ্ছে। গ্লাসের শব্দে তানু বের হয়ে এসে রান্নাঘরে তাকিয়ে দেখে রোমান্স চলছে। এটা দেখে তানু খুব রেগে যায়। মিমি তানুকে দেখে নাটক শুরু করে দেয়। ছাড়ুন না, কাজ করার সময় তো ভালোবাসার বিরতি দরকার নাকি? রোজ এইরকম করে, এটা ঠিক না। আজ পাশা খেলবো রে শ্যাম। মিমি রাজার দিকে ঘুরে দাঁড়িয়ে রাজার মুখে আটা মাখিয়ে দেয়। রাজা আর মিমি পুরো বাড়ি জুড়ে ছোটাছুটি শুরু করে দেয়। মিমি ছুটে গিয়ে তানুকে এক ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। ও মা গো, মরে গেলাম। কি ডাইনি মেরে বাবা, মানুষ খুন করে ফেলবে। ও মা গো, বাঁচাও। মিমি এসে তানুর হাত ধরে টেনে ওঠায়। ইমা, আমাকে বকছো কেন? আমি একদমই দেখিনি। রাজ, আমি হাঁটতে পারছি না, আমাকে একটু রুমে রেখে আসো না প্লিজ।